ইনমানুয়েল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স, লাইক লিটন দাস। তার যে খেলার অ্যাপ্রোচ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টি-20-তে জিম্বাবুয়ের সাথে যে খেলা হলো, সে ফার্স্ট ম্যাচে 1 রান করলো এবং সেকেন্ড ম্যাচে হচ্ছে 23 রান করলো, যেটা একদমই মানানসই নয় বর্তমান সময়ের টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে। অ্যান্ড এই সময় যদি আমরা দেখি যেখানে ইন্ডিয়া টিমে বিরাট কোহলির মতো প্লেয়ারের ইনক্লুশন হবে কি হবে না এটা নিয়ে মানে খোলাসায় থাকে, বিকজ ইনফ্যাক্ট তার স্ট্রাইক রেট 138.15 থাকা সত্ত্বেও সেখানে লিটন দাসের কেরিয়ার স্ট্রাইক রেট হচ্ছে 129.02, যেখানে ইন্ডিয়া টিমে জায়গা হয় না রিঙ্কু সিংয়ের টপ 15-এ। কে এল রাহুলকে এক্সট্রা অর্থাৎ রিজার্ভ বেঞ্চ হিসেবেও রাখা হয় না। শুভমন গিলের মতো প্লেয়ার যার হচ্ছে টপ 15-এ জায়গা হয় না, সেখানে বাংলাদেশের লিটন দাস তিনি 129.02 তার স্ট্রাইক রেট, প্রচুর ডট খেলেন, পাওয়ার প্লেতে এসে একটা যাচ্ছে তাই অবস্থা হয়। সেক্ষেত্রে এই জায়গাটা বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং, এবং এই সিরিজে এখন পর্যন্ত যে পারফরমেন্স, সেক্ষেত্রে আমার মনে হয় যে পারভেজ হোসেন ইমন ইজ দ্য, আই থিঙ্ক হি ক্যান বি আ মোর ইফেক্টিভ ব্যাটসম্যান ফর বাংলাদেশ কারেন্ট পার্সপেক্টিভ। এটার যদি টিম ম্যানেজমেন্ট চিন্তা করে ইনক্লুশন করতে পারে। নাজমুল হোসেন শান্তর কথায় যদি আসি, এই পর্যন্ত তার 33+ ম্যাচ তিনি খেলেছেন এবং 713 রান করেছেন, বাট তার স্ট্রাইক রেট ভেরি ভেরি অ্যালার্মিং, 111.05 স্ট্রাইক রেট। ইটস মানে কোনোভাবেই আধুনিক সময়ের, বর্তমান সময়ের যে টি-20 খেলার যে অ্যাপ্রোচ থাকে ব্যাটসম্যানদের পাওয়ার প্লেতে, বা ইভেন অর্থাৎ 2024 সালের টি-20 খেলার যে অ্যাপ্রোচ, তার সাথে কোনোভাবেই যায় না। যার কারণে স্টিভেন স্মিথের মতো খেলোয়াড়কে অস্ট্রেলিয়া টিমে রাখা হয় না। কিন্তু তারপরও নাজমুল শান্ত, লিটন দাসরা বাংলাদেশের মূল কাণ্ডারি হিসেবে খেলেন। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি নিয়েও বেশ কিছু কথা রয়েছে, বাট আপাতত স্ট্রাইক রেট নিয়েই কথা বলছি। তাওহিদ হৃদয় বাংলাদেশে এখন পর্যন্ত আমার দেখা, আমার মনে হয় ভবিষ্যতের অন্যতম বেস্ট ব্যাটসম্যান হতে পারেন। তিনি জিম্বাবুয়ের সাথে ফার্স্ট টি-20 ম্যাচে 183+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এবং সেকেন্ড টি-20 ম্যাচে তিনি 148+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এবং দেখা যাচ্ছে যে পাওয়ার প্লে থেকে লাইক লিটন দাস, নাজমুল শান্তরা যদি এর কাছাকাছি বা অন্তত 140-50 স্ট্রাইক রেটেও যদি ব্যাটিং না করতে পারে, তাহলে তো বাংলাদেশের রানটা কখনোই 180 বা 200 ক্রস করার কোনো চান্স থাকবে না। যেখানে জিম্বাবুয়েকে পরপর 2 ম্যাচে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ফার্স্ট ম্যাচে না হয় আমরা বুঝতেই পারি যে ফার্স্ট ম্যাচ অবশ্যই জিততে হবে, এই জন্য অত পাঠাতে পারি, কিন্তু সেকেন্ড ম্যাচে কেন জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠাতে হবে? ইটস মানে টোটালি আননেসেসারি। আমি জানি না কেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এই ধরনের অ্যাপ্রোচ, বাট ওয়ার্ল্ড কাপে গিয়ে এই জন্য বাংলাদেশকে আমার যেটা মনে হচ্ছে, অবশ্যই বাংলাদেশকে এর যথেষ্ট মাশুল গুনতে হবে। বরাবরের মতো আমরা দেখে আসছি সেই 2022 এবং 2021 ওয়ার্ল্ড কাপেও। 2021 ওয়ার্ল্ড কাপে তো বাংলাদেশের যথেষ্ট ভরাডুবি হয়েছে। 2022 ওয়ার্ল্ড কাপে কিছুটা ইমপ্রুভ, বাট তাও খুব বেশি না, এমন আহামরি কোনো পারফরমেন্স না। সেই জায়গাটায় দাঁড়িয়ে লিটন দাসের এই ধরনের ব্যাটিং, পুরো কেরিয়ার জুড়েই তিনি অফ-ফর্ম ছিলেন। মাঝখানে মাত্র 2022-23 সালে এই সময়টায় শুধু তার পারফরমেন্স একটু নোটেবল ছিল, অর্থাৎ কিছুটা ফর্মে তিনি ছিলেন। আদারওয়াইজ পুরো কেরিয়ার জুড়েই তিনি অধারাবাহিক অফ-ফর্মে থাকেন। এটা খুবই, ইটস হাই টাইম টু চেঞ্জ দ্য বাংলাদেশ ওপেনিং স্লট। আমার মনে হয় তানজিদ
তামিমের ব্যাটিং স্টাইলটা, স্ট্রাইক রেট মেনটেন মোটামুটি সময় ব্যাটসম্যানদের আদার ওপেনারের থেকে বেটার। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে তানজিদ তামিমের সাথে যদি পারভেজ ইমনকে আজকে ওপেনিং করানো যায় বা নেক্সট ম্যাচগুলোতে ভাবা হয় বা ওয়ার্ল্ড কাপের জন্য ভাবা হয়, সেটা আমার মনে হয় একটা গুড ডিসিশন হতে পারে। এখন যদিও এটা পুরো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কী ভাবছে, কোচিং প্যানেল কী ভাবছে তার উপর। সো দেখা যাক। আশা করব যে লিটন দাসকে ওয়ার্ল্ড কাপে না নিবে বাংলাদেশ, প্রত্যাশা থাকবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।